হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের সাস্টের নতুন একটা কোয়েশ্চেন সলভ লেকচারে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া, আমরা কিন্তু অলরেডি 19-20 সেশনটা দেখে ফেলছি। হ্যাঁ, আজকে আমরা মিললে 18-19 এই সেশনটা সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা সময় নষ্ট না করে শুরু করতে পারি। দেখো, প্রথমে কি বলছে, নিচের কোন যৌগকে ওজন বিশ্লেষণ করলে প্রোপানন সহ অন্য একটি যৌগ পাওয়া যায়। এখন এই অন্য একটা যৌগ যে আসলে কি সেটা কিন্তু আমাকে বলে নাই, বাট এটা আমরা শিওরলি জানি, অ্যালকিনকে ওজনীকরণ করলে নিশ্চয়ই কার্বনিল যৌগ পাওয়া যায়। অর্থাৎ এটা হইতে পারে অ্যালডিহাইড, হইতে পারে কিটোন। ওকে, এটা আমরা একটু মাথায় রাখি। এখন একটু খেয়াল করে দেখি, ধরো আমি যৌগটা কি জানি না, তাহলে এটা কি যৌগ হইতে পারে বলো আগে? কার্বনিল। বাট যৌগটা যে আসলে কি সেটা কিন্তু আমি জানি না, তাই না? তাহলে কার্বনিলের মূলকটা কি বলো? CO। এখানে একটা হাতে ধরো হচ্ছে আমাদের আর আছে, এখানে ধরো আরেকটা হাতে আমি চিন্তা করলাম আর আছে, চিন্তা করলাম আর কি। হ্যাঁ, এখানে হাইড্রোজেন থাকতে পারে, ওকে, ডাজন্ট ম্যাটার। বাট এখানে আমি শিওর কি আছে? প্রোপানন। তার মানে এইটার সংকেত হচ্ছে এরকম যে CO, একটা হাতে CH3 একদম কনফার্ম, আর একটাতে CH3 একদম কনফার্ম, তাই না? আচ্ছা, যারা হচ্ছে আমার আগের সলভ লেকচারটা করছো তারা হয়তো এই জিনিসটা জানো, এই ট্রিক্সটা জানো। আমরা কি করব, যদি কার্বনিল যৌগ থেকে অ্যালকিনটাকে খুঁজে বের করতে চাই ওজনীকরণ বিক্রিয়ায়, তখন আমরা কি করব, CO গুলোকে সামনাসামনি লিখে নিব। হ্যাঁ, আচ্ছা, লিখলাম। এখানে আমাদের কি আছে বলতো? CO, এই যে সামনাসামনি আমি লিখে নিলাম। পরে আমি কি করব, অক্সিজেন গুলোকে সরাই দিব। হ্যাঁ, অক্সিজেন গুলোকে আমি বাদ দিয়ে দিব, দেন এই ডাবল বন্ড গুলোকে কানেক্ট করে দিব, রাইট? তাহলে এখানে আমি কি পাচ্ছি? CH3 C, এখানে একটা CH3, এই ডাবল বন্ড কার্বন, এখানে একটা গ্রুপ হাইড্রোজেন অথবা অ্যালকেন গ্রুপ, আর এখানে কিন্তু একই রকম ভাবে হাইড্রোজেন অথবা অন্য একটা অ্যালকেন গ্রুপ। তো দেখি এখানে এই ফরম্যাটটা কোথায় আছে। দেখো, এখানে একটা কার্বনের সাথে কিন্তু দুইটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। দেখি তো এই ফরম্যাটটা কোথাও আছে কিনা। দেখছে এখানে আছে, তাই না? বাট এখানে কোনো ডাবল বন্ড নাই, বাদ এখানে আছে, রাইট? এখানে আছে, ডাবল বন্ড আছে, ওকে। বাট একটু এটা কিন্তু হইতে পারে, তাই না? এটা কিন্তু হওয়া সম্ভব। আচ্ছা, তাহলে আমরা এটাকে রাখলাম। এখানে দেখো তো, এখানে কিন্তু এই ফরম্যাটটা নাই, বাদ। হ্যাঁ, এখানে দেখো, এখানেও কিন্তু এই ফরম্যাটটা নাই, দুইটা CH3 থাকতে হবে, এটাও বাদ। এখানে দেখো আমাদের কিন্তু ফরম্যাটটা আছে, তাই না? এখানে কিন্তু সেই ফরম্যাটটা আছে। ডাবল বন্ড দেখো, এখানে কিন্তু সেই ফরম্যাটটা আছে। বলতে পারো তাহলে ভাই বি হবে নাকি ই হবে? প্রশ্নটা আরেকবার দেখি। প্রোপানন সহ অন্য একটি যৌগ, সেটা কিন্তু আবার প্রোপানন হইতে পারে না। অর্থাৎ তুমি যদি এটাকে ভাঙো, তাহলে এখানে কিন্তু কি পাবা? এখানেও প্রোপানন পাবা, আবার এখানেও কিন্তু প্রোপানন পাবা, তাই না? ধরো তুমি এখানে আর গুলোকে অ্যালকাইল গ্রুপ চিন্তা, মানে মিথাইল গ্রুপ চিন্তা করলা, অ্যালকাইল গ্রুপ গুলোকে মিথাইল গ্রুপ চিন্তা করলা, তাহলে এখানেও কিন্তু আমাদের কি চলে আসবে? CH3, এখানেও চলে আসবে হচ্ছে CH3। তাহলে এইটা তো আসলে এই যৌগই হয়ে গেল, তাহলে তো অন্য একটা যৌগ হইলো না। তার মানে এখানে কিন্তু দুইটাই অ্যালকাইল গ্রুপ কিন্তু হইতে পারে না। হ্যাঁ, মানে দুইটা আসলে সেম অ্যালকাইল গ্রুপ হইতে পারবে না। সেম অ্যালকাইল গ্রুপ হয়ে গেলে দুইটাই কিন্তু কি হয়ে যাবে? প্রোপানন হয়ে যাবে। দুইটাই এই যৌগটা হয়ে যায়, বাট সেটা কিন্তু প্রশ্নের কথা মতো ঠিক না। প্রোপানন হবে না, অন্য একটা যৌগ হবে। অন্য কোন যৌগ হওয়া সম্ভব বলতো? এখান থেকে দেখতেই পারতেছি প্রোপানল হওয়া সম্ভব। তার মানে এইটাও কিন্তু হবে না, সেম সেম যৌগ হয়ে যায় বলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আগাই। জলীয় দ্রবণে গ্লুকোজে দ্রবীভূত হলে কয়টি অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকে? কাইরাল কার্বন। আচ্ছা, কাইরাল কার্বন মানে কি? যে কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ, রাইট? আমি এখানে কি করব, আগে একটু গ্লুকোজের সংকেত আঁকার চেষ্টা করি। হ্যাঁ, তোমরা অনেকে গ্লুকোজের সংকেত আঁকতে পারো না ভাই, বোটানি ভালো করে পড়ো না দেখে, আমি তোমাকে এঁকে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে এখানে ধরো হচ্ছে আমাদের কি আছে? OH, 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 আমরা একটা ডি গ্লুকোজ আঁকবো, এত কিছু আমরা এক্সপ্লেন করতেছি না। হাইড্রোজেন গেল, গেল, গেল। লাস্ট হচ্ছে এরকম চিন্তা করো যে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোক্সিল, এই হচ্ছে আমাদের গ্লুকোজ C6H12O6। দেখি কোনটা কোনটা এখানে কাইরাল সেন্টার হওয়া সম্ভব। এই কার্বনটা দেখো তো, দুইটা হাত আমি ইউজ করে ফেলছি, তাই না? দুইটা হাত একই মৌলের সাথে ইউজ করা যাবে না, এটা কাইরাল সেন্টার হবে না। এই কার্বনের দিকে খেয়াল করো, অ্যালডিহাইড গ্রুপ, OH, H, পুরো গ্রুপটা চারটা ভিন্ন ভিন্ন জিনিস, কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন একই জিনিস, একই রকম ভাবে ব্যাখ্যা। OH, H, এখানে এই পুরো গ্রুপ, এখানে ভিন্ন একটা গ্রুপ, কাইরাল সেন্টার। এখানেও দেখো একই যুক্তিতে এটাও কাইরাল সেন্টার হবে, এটাও হবে, তাই না? একই যুক্তিতে এটা কি কাইরাল সেন্টার হবে না? দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন ম্যাচ করে গেল, মানে কাইরাল সেন্টার হবে না।
তাহলে কতগুলো কাইরাল সেন্টার বের হলো বলো তো একটু? 4টা। তাহলে উত্তর কি হবে? 4। ইজ ইট ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারছি। চলো তাহলে আমরা আগাই। আচ্ছা, পরে দেখো কোন যৌগটির স্ফুটনাঙ্ক হচ্ছে সর্বোচ্চ হবে। মনে রাখবো অ্যালকেনের ক্ষেত্রে শাখা প্রশাখা যত কম হবে তাকে ফুটাইতে তত বেশি কষ্ট করতে হবে। কি বললাম? শাখা প্রশাখা যত কম হবে তাকে ফুটাইতে তত বেশি কষ্ট করতে হবে। তার মানে আমি খুঁজবো কি? আমার মিল খুঁজবো হচ্ছে কোথায় ব্রাঞ্চেস কম, কোথায় ব্রাঞ্চেস কম। হ্যাঁ, আমি এটাই খুঁজবো মেনলি। শাখা কোথায় কম আছে। দেখো তো আমি যদি অক্টেন চিন্তা করি, একদম এন মানে কি নর্মাল চেইন, কোনো শাখাই নাই, তাই না? এর থেকে তো কম হওয়া সম্ভব না। তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই এটাই আমাদের উত্তর। আর কিছু দেখার দরকার হচ্ছে না, কারণ দেখো 3টা শাখা, 4টা শাখা, 2টা শাখা, 1টা শাখা, ওটা কোনোটাই হবে না। ওকে, শাখা সবচেয়ে কম যেটা সেটাই হচ্ছে উত্তর। আমি দেখতেই পারলাম মেনলি এখানে অক্টেনের মধ্যে কোনো শাখাই নেই, তাহলে এটাই উত্তর। হ্যাঁ, তুমি যদি দেখতে চাও, হ্যাঁ এরা সবাই হচ্ছে একে অপরের শিকড় সমাণু। হ্যাঁ, সমাণু হওয়াটা উচিত, সমাণু হওয়াটাই মেনলি প্রথম শর্ত, বাট এখানে সেটা নিয়ে কনফিউশন করে নাই। মেনলি কনফিউশনটা লাগে কোথায়? ব্রাঞ্চেস কম উত্তর হবে নাকি ব্রাঞ্চেস বেশি, এটা উত্তর হবে। মনে রাখবো যে ব্রাঞ্চেস যত কম ফুটাইতে তত বেশি কষ্ট করা লাগবে। সেই লজিকে উত্তর হচ্ছে অক্টেন। চলো আগাই। একটা রিঅ্যাকশন দেওয়া আছে, বলছে এখানে HSO4- বাইসালফেট আয়নের অনুবন্ধী ক্ষার কোনটা, তাই না? অনুবন্ধী ক্ষার। তাহলে আমি যদি কোনো যৌগ বা আয়নের অনুবন্ধী ক্ষারটাকে বের করতে চাই, হ্যাঁ, তাহলে সেই যৌগটা নিজে কি হিসেবে কাজ করে বলতো? সে নিজে কিন্তু একটা অ্যাসিড হিসেবে কাজ করে। বুঝতে পারছি? সে হচ্ছে একটা অ্যাসিড হিসেবে কাজ করবে। এখন অ্যাসিড কি করবে বলো? প্রোটন দান করবে, রাইট? প্রোটন দান করতে পারে, প্রোটন দান করে নিজে কিসে কনভার্ট হয়ে যাবে? সালফেট আয়নে। ওকে, সালফেট আয়নে। অথবা আমি যদি তোমাকে আরেকটু ভালো করে এই জিনিসটা লিখে দিই, দেখো ও তো হচ্ছে কোথায় প্রোটন দান করে বলো? জলীয় দ্রবণে। জলীয় দ্রবণে সে হচ্ছে প্রোটনটাকে দান করলো। তাহলে জলীয় দ্রবণে কি আছে আমাদের? অক্সিজেন আছে লোন পেয়ার নিয়ে, সে হচ্ছে প্রোটনটা নিয়ে তৈরি করবে H3O+। আমার মনে হয় এত কিছু তোমাদের দেখাইতে হবে, জাস্ট মনে রাখবো যেই যৌগের অনুবন্ধী ক্ষারক বের করতে হবে বা ক্ষার বের করতে হবে, সেখান থেকে আমি প্রোটন বাদ দিব, শেষ। কি বের হলো? সালফেট। তাহলে উত্তর কি বলো? সালফেট। ওকে, চলো আগাই। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড হয় আর কি। আচ্ছা, তো এখানে আমরা কি করব? সুন্দর মতো CRMS এর ফর্মুলাটা বসাই দিব। হ্যাঁ, CRMS ফর্মুলা কি বলো? √3RT/m। এটাই মেনলি এখানে ইউজ করতে হচ্ছে। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে একটা বিষয়টা কি, যে একটি নাইট্রোজেন অণুর কথা বলা। খুব ভালো মতো দেখি, মনে রাখবো ভাইয়া, আমি যদি CRMS টা বের করতে চাই, পরিমাণ কত আছে ডাজেন্ট ম্যাটার। ওকে, CRMS যদি বের করতে যাই পরিমাণটা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, যদি আমি গতিশক্তি বের করতে চাই সেখানে আবার কাবঝাপ আছে অনেক, বাট CRMS এ কিন্তু কোনো বিষয় না। জাস্ট আমাদের এখানে একটু m এর ভ্যালুটা মাথায় রাখতে হবে। কিভাবে মাথায় রাখবো? আর এর ভ্যালুটা কিসে বসাইতে হবে? অবশ্যই 8.314 SI ইউনিটে বসাইতে হবে। তাপমাত্রা হচ্ছে কেলভিনে বসাইতে হবে। 27 ডিগ্রি মানে কত বলো? 300 কেলভিন। আর m এর মানটা কত বলো? নাইট্রোজেন অণু বলছে, তার মানে N2 জন্য কত আসে? 14 দুগুণে 28 গ্রাম, বাট আমি এখানে কিন্তু কেজিতে নিব, অবশ্যই এটা মাথায় রাখবো। তাহলে কিন্তু আমি মিটার পার সেকেন্ড এককে পাবো। এটা অনেকে ভুল করো তোমরা, একদম কমন একটা মিস্টেক। হ্যাঁ, সো আসলে আমরা একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি। 3 × 8.314 × 300, 28 এই গেল 516.94 বা 95, 516.95 এত মিটার পার সেকেন্ড। দেখো এটা কোথায় আছে? এই যে 570, এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? চলো আগাই। আচ্ছা, এখানে মেনলি কি বলা হয়েছে, যে খেয়াল করে দেখো যে NH4OH এবং NH4Cl দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী লবণ। নিশ্চয়ই বুঝতেই পারতেছি বাফার দ্রবণ, তাই না? বুঝছে, আবার বাফার দ্রবণে পিএইচ বের করো। বাট দেখো এটা কিন্তু একটা দুর্বল ক্ষারের বাফার, তার মানে বাফারটা কিন্তু একটা ক্ষারীয় দ্রবণ। হ্যাঁ, এই বাফারটা কিন্তু একটা ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফারে কিন্তু হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণে
POH বের হয়ে আসে, pH কিন্তু বের হয়ে আসে না, এটা আমরা একটু মাথায় রাখি। তাহলে আসলে আমরা একটু POH টা ক্যালকুলেট করি। POH ইকুয়াল টু PKB প্লাস লগ, উপরে হবে হচ্ছে সল্ট, নিচে হচ্ছে অ্যাসিড, তাই না? উপরে হবে হচ্ছে সল্টের মোল সংখ্যা, লবণের মোল সংখ্যা, নিচে হবে হচ্ছে অ্যাসিড বলা উচিত না, বেজের মোল সংখ্যা, তাই না? আমি তো এখানে POH নিয়ে কাজ করতেছি, বুঝতে পারলাম? আচ্ছা, আসলে তাহলে এখানে আমরা বসাই দিই PKB এর মান সরাসরি 4.75 বলা, এটা কোনো কেরামতি করার দরকার নাই। আচ্ছা, এবার দেখো সল্টের মোল সংখ্যা কত বলা, 0.18, তাই না? আর ক্ষারের মোল সংখ্যা বলা হচ্ছে 0.36। ওকে, তাহলে দেখো এই ভ্যালুটা কত আসে, আমরা যদি হিসাব করি 4.75 প্লাস লগ, এটা দেখো তো 4 নং 36, তার মানে 0.5। আচ্ছা, 4.45 14 থেকে যদি বিয়োগ করে দিই, 14 মাইনাস অ্যান্সার 9.55 আসে। হ্যাঁ, তাহলে এটা কত আসলো 4.45। আর যদি সুতরাং আমরা যদি পিএইচ বের করতে চাই, 14 মাইনাস POH, এটা কত আসলো 9.55। তাহলে এখানে উত্তর কোনটা আসলো, এইটা অপশন ই। চলো তাহলে আমরা আগাই। আচ্ছা, নিচের কোনটি কি বলছে, নিচের কোন বন্ধন দৈর্ঘ্যটি ছোট, না কোন সমযোজী বন্ধনটি সবচেয়ে ছোট হবে সেটা মেইনলি বলা হয়েছে। এখন তুমি যদি চিন্তা করে দেখো, এখানে সবগুলো বন্ধনকে বলো সমযোজী বন্ধন। আমরা জানি সমযোজী বন্ধনে যদি কোনো জায়গায় তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য সেটা যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, সেই বন্ধনটার মধ্যে কি চলে আসে বলতো দেখি, পোলারিটি চলে আসে, তাই না? পোলারিটি চলে আসে, বুঝতে পারলাম? পোলারিটি আসে। আচ্ছা, পোলারিটি মানে কি? পোলারিটি মানে হচ্ছে চার্জগুলো হচ্ছে যে কোনো একটা পরমাণুর দিকে চেপে যাবে, রাইট? এরকম বিষয়টা ছিল। আচ্ছা, আমি একটু বেসিকটা বলি। যেমন ধরো HF, এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে অনেক বেশি, যার ফলে ইলেকট্রনটা হচ্ছে ফ্লোরিনের দিকে বেশি চেপে যাচ্ছিল, তাই না? আচ্ছা, তো এই ধরনের বন্ধনে কি হয়, এই ধরনের বন্ধনে মেনলি বন্ধন দৈর্ঘ্যটা অনেক বড় হয়ে যায়, যার ফলে কি হয়ে যায়, আমাদের পরমাণুগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যায়। তাহলে উল্টাভাবে বলি, পরমাণুগুলো দূরে সরে যায়, এজন্য বন্ধন দৈর্ঘ্যটা বড় হয়ে যায়, রাইট? এরকম বিষয়টা। তার মানে খেয়াল করে দেখো, আমার মেইন টার্গেট হচ্ছে যদি আমি ছোটটা দেখাইতে চাই, ছোটটা যদি আমরা দেখাইতে চাই, তাহলে অবশ্যই এখানে আমাদের দেখাইতে হবে কি, কোথায় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে কম, সেই বন্ধন দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে ছোট হবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো এখানে দুইটাই হাইড্রোজেন আছে, তাহলে এখানে মেইনলি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একদমই শূন্য। শূন্যর কম কি হওয়া সম্ভব? শূন্যর কম কিন্তু হওয়া সম্ভব না, এখানে যেই থাকুক না কেন শূন্যের কম কিন্তু হওয়া পসিবল না। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন এ। তাহলে এটা দিয়ে তুমি সলভ করতে পারো, ঠিক আছে? একটু কঠিন ব্যাখ্যা, সহজ ব্যাখ্যা কি, তুমি কিন্তু চাইলে এখানে ওভারল্যাপিং, অরবিটাল অতিক্রম, সেই কনসেপ্টটা দিয়ে কিন্তু সমতাকরণ করতে পারো। তো আমি যদি এখানে ওভারল্যাপিং এর কনসেপ্টটা দিয়ে আসলে তোমাকে যদি সমতাকরণ মানে সলভটা দেখাইতে চাই, মনে রাখবো যে ওভারল্যাপিংটা কোন অরবিটালের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, এস এবং এস অরবিটালের ওভারল্যাপিংটা সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, সবচেয়ে বেশি ওভারল্যাপিং মানে কি হবে জানো? সবচেয়ে কম বন্ধন দৈর্ঘ্য হবে। অনেক বেশি হচ্ছে আষ্টে পৃষ্ঠে আছে, মানে তারা অনেক কাছাকাছি আছে, বন্ধন দৈর্ঘ্য অনেক কম। কার তুলনায় এটা? এস এবং পি এর তুলনায়। এটা আবার কার তুলনায়? পি এবং পি এর তুলনায়, তাই না? তাহলে বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম কার হবে? এস এস, তারপর এস পি, তারপর দেখো পিপি। খেয়াল করে দেখো, এখানেও দেখো 1s1, এখানেও দেখো 1s1, তাহলে এখানে এস এস আছে, তাহলে এইটার বন্ধন দৈর্ঘ্য কি হবে? সবচেয়ে ছোট হবে, রাইট? তাহলে এই যুক্তি তো এটাই উত্তর আসে। বাকি সবাই কিন্তু এখানে এসপি, তাই না? বাকি সবাই কিন্তু এখানে এসপি, তাহলে এটা আসবে সবচেয়ে ছোট। এটা আমরা একটু মাথায় রেখে, আমার মনে হয় যে এইটা বললে মনে তোমরা একটু ভালো বুঝবে আর কি। যাও, দুটা দিয়ে তুমি সলভ করতে পারো। আচ্ছা, এবার আসো সামনে। সেখানে মিললে কি বলা হয়েছে যে একটি ত্রিযোজী ধাতব, একটি ত্রিযোজী ধাতব লবণ, যেখানে ধাতুর মোলার ভরটা বলা হয় 27, তার মানে এটা নিশ্চয়ই অ্যালুমিনিয়াম। জলীয় দ্রবণে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত সময় ধরে চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে, তাই না? এটা তুমি চাইলে ক্যালকুলেটর ছাড়াও সলভ করতে পারবা। ফর্মুলা বসাও, W=MIT/EF। এম এর মান হচ্ছে কত? 27, আই এর মান হচ্ছে 10,
এবং টি এর মান হচ্ছে 965। এখন ই এর মানটা কত আসবে, যেহেতু আমরা বুঝে ফেলছি, এই যে দেখো বলা আছে প্রশ্নের মধ্যে ত্রিযোজী, তাহলে ই এর মানটা আসলে হচ্ছে 3 আর এফ এর মান হচ্ছে 96500। ওকে, আচ্ছা চলো আমরা একটু কাটাকাটি করি, এটার সাথে এটা কাটলে হবে 100। হ্যাঁ, আচ্ছা দেখো এটার সাথে এটা গেল। ওকে, তাহলে এটা কত আসলো বলো, এটা আসলো হচ্ছে 27/30 না, তাহলে 0.90 এই যে। ওকে, বুঝতে পারছি, তুমি এটা ক্যালকুলেট করে দেখতে পারো, 1 এর কাছাকাছি আসবে, বাট 1 থেকে ছোট আর কি। চলো আগাই। কোন ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হয়? এটা তো একদম ভুল প্রশ্ন। কিরকম, আমি এখান থেকে আগে মৌলগুলোকে শনাক্তকরণ করব, তারপর আগাবো। কিভাবে শনাক্তকরণ করতে পারি? তোমরা অনেকে ভাই এটা অনেক জটিল ভাবে চিন্তা করো ভাই, সবচেয়ে বড় সংখ্যা, পর্যায় সংখ্যা 3, হ্যাঁ এসে যাচ্ছে, গ্রুপ সংখ্যা 1, এরকম করার কোনো প্রয়োজনই নেই। আমরা কিন্তু সুন্দর মতো 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করছিলামই, তাই না? সেটা কনসেপ্ট আমি এখানে ইউজ করে ফেলবো। এ পর্যন্ত আছে 10টা প্রোটন বা ইলেকট্রন, তুমি চিন্তা করো, এখানে একটা, তাহলে 11 পারমাণবিক সংখ্যা 11 কার, সোডিয়ামের। এখানে দেখো 8, তাহলে অক্সিজেন। এখানে 6 মানে কার্বন। এখানে দেখো কত আসলো 12 মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। আর এখানে হচ্ছে আমাদের 7 তার মানে নাইট্রোজেন। দেখছো, একদম সিম্পল। তো এখন এগুলোকে সাজাই ফেলো তো, সাজালে কি হবে চিন্তা করো, সাজালে একটু কাল্পনিক ভাবে পরের সারণী চিন্তা করো। দেখো সোডিয়াম আছে আমাদের তৃতীয় পর্যায়ে, গ্রুপ নাম্বার 1। কোথায় আছে বলো, তৃতীয় পর্যায়ে, গ্রুপ নাম্বার 1। তারপর দেখো ম্যাগনেসিয়াম কোথায় আছে, তৃতীয় পর্যায়ে, গ্রুপ নাম্বার 2, তাই না? বাকি সবাই আছে আমাদের দ্বিতীয় পর্যায়ে। প্রথমে আছে গ্রুপ নাম্বার 14তে কার্বন, 15তে নাইট্রোজেন, 16তে অক্সিজেন। ওকে, এরকম আমরা জানি বাম থেকে ডানে গেলে কি হয়, আকারটা হ্রাস পায় না? বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকারটা হ্রাস পায়, রাইট? আমাদের বের করতে হবে সবচেয়ে কম কোনটা। তাহলে উপরে নিচেগুলো কিন্তু আগেই বাদ, কারণ নিচে গেলে শক্তি স্তর বাড়বে, আকারও বাড়তে থাকবে। সো এগুলো কাহিনী বাদ, কনসেপ্টই বাদ। আমি দেখবো কি আকার ছোট কার, তার মানে যে সবার ডানে আছে, তাহলে কি হবে সবার ডানে বলো, অক্সিজেন। উত্তর হচ্ছে অক্সিজেন। সিম্পল, চলো আগাই। আচ্ছা, লিথিয়াম 2+ আয়নের মানে এখানে পারমাণবিক সংখ্যা কত বলতো, 3, রাইট? জেড এর মান 3। চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন ধাপান্তরিত হলে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার? এখানে কিন্তু একটা RH এর ভ্যালু বলা আছে। ওকে, ঠিক আছে। তো আসলে আমরা এখানে অঙ্কটা করে ফেলি। 1/λ কি ছিল, RH ইন্টু জেড স্কোয়ার 1/n1 মাইনাস 1/n2। এরকম ছিল না বিষয়টা? আচ্ছা, এখানে যদি আমি ভ্যালুগুলোকে ইনপুট করে দিই, 1.09678, যেরকম মান দেওয়া থাকবে আমি সেরকম ইনপুট করব। আচ্ছা, লিথিয়ামের জন্য সেটা কত ছিল বলতো, জেড এর মান, এখানে আবার 1 বসায় না, এখানে কিন্তু 3 হবে। আচ্ছা, বড় থেকে ছোটটা আসবে, তাই না? দেখো এটা কোথায় কি হচ্ছে, দেখো 4 থেকে 2 আসবে, তাহলে এটা আসবে মেইনলি 2 আর এটা আসবে হচ্ছে 4। কেন? এই যে মানটা বের হবে সেটা কিন্তু পার মিটারে বের হবে, এটাকে উল্টা করে ফেলতে হবে আমাদের, তাই না? ল্যামডার মানটা আমি এখানে পেয়ে যাব। আসলে তাহলে আমরা বের করি, আগে আমরা নরমালি বের করি 1.09678 10 to the power 7 into 9 into 4 ইনভার্স মাইনাস 16 ইনভার্স। ঝামেলা করার দরকার নেই, এখন এই মানটা বের হলো, সুন্দর মতো ইনভার্স করে দাও। 5.4030, তাই না? 403, আচ্ছা 5.403 into 10 to the power minus 8, এত মিটার। বাট হ্যাঁ, এত মিটার, হ্যাঁ এত মিটার। তাহলে এটা কোথায় আসলো, এই যে এখানে আসলো, এটি তাহলে উত্তর। ক্লিয়ার? আচ্ছা, তো চলো হচ্ছে আমরা সামনের দিকে আগাই। এখানে কি বলেছে দেখো, এখানে একটা যৌগ দেওয়া আছে, এখানে আরেকটা যৌগ দেওয়া আছে, বলছে এদের মধ্যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হলে মোট কত প্রকার ভিন্ন ভিন্ন অ্যালডল তৈরি হবে। হ্যাঁ, এটা মনে হয় তোমাদের বইয়ের কনসেপ্ট না, একটু বুঝাই। দেখো প্রথম কথাটা কি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এটা কারা দেয় বলতো, যেসব কার্বনিল যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন মানে কি, কার্যকরী মূলকের সাথের কার্বনটা হচ্ছে আলফা কার্বন এবং আলফা কার্বনের সাথের হাইড্রোজেন গুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। দেখতেই পারতেছি 3টা আছে, কতগুলো আছে ডাজেন্ট ম্যাটার, আছে কিনা। কার্যকরী মূলকের সাথের কার্বন হচ্ছে আলফা কার্বন
তার সাথে হাইড্রোজেন গুলো হচ্ছে আলফা হাইড্রোজেন, তাই না? আছে। এইবার আমরা একটু খেয়াল করি কয়টা যৌগ হইতে পারে। চিন্তা করি আমাদের কি কি কেস হইতে পারে। এমন হইতে পারে আমাদের এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে গেল, সেই কার্বনটা এখন কি করবে, এখানে যুক্ত হবে, তাহলে এটা 1 নম্বর কেস। তাহলে 1 নম্বর কেসে কি হচ্ছে আমাদের CH2CHO এরকম ভাবে একটা কার্বনায়ন তৈরি হচ্ছে। ওকে, রাইট। আচ্ছা, তারপর কি হইতে পারে বলতো? তারপর এখানে কি হইতে পারে যে এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেল, রাইট? এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেল, সরে যাওয়ার পর এখানে যে কার্বনায়নটা তৈরি হলো সেটা এখানে যুক্ত হচ্ছে। তার মানে সেকেন্ড কেসে কি হচ্ছে বলতো? এখানে CH3 CH এবং CHO এরকম ভাবে একটা যৌগ তৈরি হচ্ছে। মনে হচ্ছে 2, তাহলে উত্তর হবে মনে হচ্ছে এরকম, বাট না। আরো চিন্তা করি, ধরো আমাদের বিক্রিয়ার মধ্যে তো অনেকগুলো এরকম ভাবে অনুপরমাণু থাকবে, তাই না? তাহলে চিন্তা করে দেখি 2টা CH3CO, 2টা CH3CO তারাও কিন্তু নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারে, তাই না? যেমন ধরো একটা CH3CHO কি করবে জানো, এখানে একটা কার্বনায়ন তৈরি করবে, সেই কার্বনায়নটার কার্বনটা আবার এই কার্বনের সাথে যুক্ত হবে। আমরা কিন্তু বিক্রিয়া দেখতেছি না, জাস্ট বেসিক গুলা বুঝি। একবার এরকম, আরেকবার এরকম, একবার হচ্ছে এরকম, তাই না? রাইট। তাহলে এই ঘটনাটা, এই কার্বনায়নটা তৈরি হবে 2 বার। একবার ওকে অ্যাটাক করবে, আরেকবার নিজেকে অ্যাটাক করবে, নিজের মতো দেখতে আরেকটা অণুকে। বুঝতেই পারতেছি তাহলে এখানে মেইনলি বিষয়টা কিরকম হবে। এখানে মেইনলি কার্বনায়ন তৈরি হবে, সেটা কি করবে, নিজের কার্বনকে অ্যাটাক করবে। তার মানে এরকম ভাবে কার্বনায়ন তৈরি হবে 2টা। একবার সে এটাকে অ্যাটাক করবে, আরেকবার নিজের মতো দেখতেই অপর একটা অণুকে অ্যাটাক করবে। তাহলে মোট কতগুলো হচ্ছে বলো অণু? এরকম 4টা, রাইট? বুঝতে পারছি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে উত্তর হবে কিন্তু 4, খুবই ইম্পর্টেন্ট। পরে কি বলছে দেখো, নিচের কোনটির অম্লত্ব সবচেয়ে বেশি হবে, তাই না? অম্লত্ব বেশি কার? খেয়াল করে দেখো, এখানে মেইনলি 1 2 3 4 5 কার্বনের একটা ওইক অ্যাসিড দেওয়া, তাই না? দেখার চেষ্টা করি। তাহলে প্রথমটা তো কোনো সমস্যা নাই, এরকম, তাই না? 1 2 3 4, এই COOH, এটা তো নরমাল, এটা তো প্রোটন দিতে পারবে, ওকে, এটা একটা অ্যাসিড। বাকিগুলোর সাথে তুলনা করে দেখি। দেখো এখানে যে অ্যাসিডটা আছে তার জাস্ট তৃতীয় কার্বন একটা Cl আছে, তাই না? তার মানে এখানে কিন্তু সেম অ্যাসিডটাই আছে, সেম অ্যাসিডটাই আছে, বাট তৃতীয় যে কার্বনটা আছে এটার সাথে একটা ক্লোরিন আছে, তাই না? এখন আমাকে একটু বুদ্ধি করে বলো তো ভাইয়া, ক্লোরিন কি কার্বনের তুলনায় বেশি তড়িৎ ঋণাত্মক নাকি কম তড়িৎ ঋণাত্মক? বলো, নিশ্চয়ই বেশি তড়িৎ ঋণাত্মক হবে, অবভিয়াসলি। তাহলে সে কিন্তু নিজের দিকে ইলেকট্রন ঘনত্ব থেকে টান দিতে পারে। তাহলে এই কার্বন থেকে এখন ইলেকট্রন ঘনত্ব কমে গেল, রাইট? তাহলে এটা কি হয়ে গেল বলতো? প্লাস হয়ে গেল। প্লাস হয়ে যাওয়া মানে কি জানো, সেটা এখন হচ্ছে এখান থেকে ইলেকট্রন টান দিবে মাইনাস হওয়ার জন্য, মানে আগের মতো হয়ে যাওয়ার জন্য। এখান থেকে ইলেকট্রন টান দিলে এটা আবার প্লাস হয়ে যাবে, সে আবার কি করবে, এই কার্বন থেকে ইলেকট্রন টান দিবে। বুঝতে পারছি? এখন এই কার্বন কি করে জানো, এই কার্বন কিন্তু এই COOH এর মধ্যে আবার একটা ঝামেলা করে থাকে, যে এরকম করে থাকে, এই যে এই পুরো গঠনটা। তাহলে যদি আমি এখান থেকে ইলেকট্রন ঘনত্ব ওর দিকে নিয়ে যাই, তাহলে ও নিজে প্লাস হয়ে যাবে। সেটা ব্যালেন্স করার জন্য কি করবে, অক্সিজেন থেকে মুক্ত জোরকে নিজের কাছে এনে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। সো অক্সিজেন দেখো আবার এখানে হাইড্রোজেন থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, তাই না? হাইড্রোজেন থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। যখনই দেখবে তার মাথা থেকে ইলেকট্রন চলে গেছে, সে নিজে একটু পজিটিভ হয়ে যাবে, ব্যালেন্স করার জন্য এই বন্ধন থেকে ইলেকট্রন এখন নিজের দিকে টানা শুরু করবে। তাহলে এখানে দেখো হাইড্রোজেন থেকে ইলেকট্রন কোথায় চলে গেল, অক্সিজেনের দিকে, তাই না? তাহলে এই বন্ধনটা এখন কি হয়ে যাবে বলো, দুর্বল একটা বন্ধন হয়ে যাবে, যার ফলে সহজে এখান থেকে প্রোটন যাইতে পারে। এখান থেকে এখন সহজেই প্রোটন আসতে পারবে। তাহলে আগে যেই প্রোটনটা যাইতে পারতেছিল, হ্যাঁ এখানেও কিন্তু প্রোটন যায়, বাট এখানে সেই সম্ভাবনাটা অনেক বেড়ে গেছে। কারণ কি, এই যে ঝামেলাগুলো হচ্ছে, এই ঝামেলাগুলোকে আমরা কি বলি জানো, রেজোনেন্স বলি। তাহলে বলো, অ্যাসিডের শক্তি মাত্রা, প্রোটন দানের ক্ষমতা কখন বৃদ্ধি পায়, যখন আমি সেখানে কার্বনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কোনো গ্রুপ রাখি। সেটা কি করবে, রেজোনেন্স করতে করতে একদম COOH এর মধ্যে কাবজাব করে ফেলে, যার ফলে এখান থেকে খুব সহজেই প্রোটন আসার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে আমি বুঝলাম এই অ্যাসিডটা এটা থেকে বেশি অম্লধর্মী, বাট আমাকে লাগবে কি সবচেয়ে বেশি অম্লধর্মী কোনটা। বিষয়টা কি বুঝতে পারছি? আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এবার আসো হচ্ছে এখানে পরবর্তী অপশনটাতে। এখানে আবার কি বলছে খেয়াল করে দেখো, একটা থেকে একটা বেটার অপশন দিচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে এটা 3 নম্বরে ক্লোরিন, 2 নম্বরে ফ্লোরিন, তাহলে এরকম হচ্ছে, এরকম হচ্ছে বিষয়টা। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এই কার্বন আছে একটা ফ্লোরিন,
আর এই কার্বন আছে একটা ক্লোরিন, তাই না? আচ্ছা, এটা দেখো এবং সাথে হচ্ছে এটাও দেখো, দুটো সবগুলো হচ্ছে একসাথে দেখাই। এখানে কি পার্থক্যটা আছে একটু খেয়াল করে দেখো। এই দুটা যৌগ হচ্ছে আমরা একটু একসাথে দেখি। এটা তো আমরা দেখলাম অপশন সি। এখানে আমরা এই যৌগটা পাশাপাশি দেখে ফেলবো। এই যে ঢেউ ঢেউ, এগুলো তো বুঝছো না? বুঝছো কি? এগুলো তো আমার মনে হয় না আলাদা করে বোঝাইতে হবে। প্রত্যেকটা কার্বন এখানে হচ্ছে একটা, সরি, প্রত্যেকটা কর্নার এখানে একটা কার্বন আর কি। এগুলো আমার মনে হয় না বুঝাইতে হবে। খেয়াল করে দেখো দুইটার মধ্যে পার্থক্য কি, তাই না? এখানে ফ্লোরিন কোথায় আছে বলো? সেকেন্ড কার্বনে। ক্লোরিন আছে থার্ড কার্বনে। এখানে ফ্লোরিন আছে তোমার থার্ড কার্বনে, বাট ক্লোরিন আছে সেকেন্ড কার্বনে, উল্টা উল্টা আর কি। এখন আমাকে বলো, ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কে সহজে ইলেকট্রন টান দিতে পারে? নিশ্চয়ই ফ্লোরিন, কারণ তার তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন থেকে বেশি। তাহলে খেয়াল করে দেখো, এই কন্ডিশনে সে কিন্তু দুই দিক থেকেই আমাদের ইলেকট্রন ঘনত্ব টান দিল। এরকম বিষয়টা, দুই দিক থেকে ইলেকট্রন ঘনত্ব সে টান দিচ্ছে, তাই না? এখানেও কিন্তু হচ্ছে, বাট এইগুলো দেখার আমাদের বিষয় না, প্রোটন যাচ্ছে এদিক থেকে, তাই না? এখানে খেয়াল করে দেখো, ফ্লোরিন এখানে দুই দিক থেকে ইলেকট্রন ঘনত্ব টান দিল। এই ক্লোরিন কি একই কাজ করবে? দুই দিক থেকে ইলেকট্রন ঘনত্ব টান দিবে, রাইট? বাট কার টানটা বেশি হবে বলতো? নিশ্চয়ই যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। বলো এবার, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ফ্লোরিনের। তাহলে ওর এই যে টানের পরিমাণ, এটা কিন্তু অনেক বেশি হবে। ওর টান দিবে, বাট ওর টানের পরিমাণটা কিছুটা কম হবে ওর তুলনায়। ও যদি বেশি বেশি টান দেয়, তাহলে এই কার্বন এখন কি হবে? বেশি বেশি পজিটিভ হয়ে যাবে, যার ফলে লোন পেয়ার নিয়ে সে হচ্ছে এই প্রোটনটাকে এখন বেশি বেশি ত্যাগ করতে পারবে। এখানেও কিন্তু টান খায়, এখানেও কার্বন কি করবে? লোন পেয়ার নিয়ে যাবে, যার ফলে এখানে কিন্তু প্রোটন আসতে পারে, বাট এই সম্ভাবনাটা কিন্তু কম, রাইট? তার মানে এখানে কিন্তু প্রোটন আসার সম্ভাবনা বেড়ে গেল, এখানে কমে গেল। বুঝছো? এখানে যা যা হচ্ছে ডাজেন্ট ম্যাটার ভাই। তুমি দেখবা মেনলি কাছে কোথায় আছে, বলতে পারো ভাই এখানে তো নাই। তুমি দেখবা কাছে কোথায় আছে, এই যে হ্যালোজেন গুলা কার্বন থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, সে কোন কার্বনে, COOH থেকে কোন কার্বনে সবচেয়ে কাছে আছে। এখানে তো একটাই ছিল, তাই আমরা এখানে এই কার্বনটাকে কাউন্ট করছি। এখানে কিন্তু দুইটা ছিল, তাই আমি চিন্তা করছি কাছে কোনটা, রাইট? 2 নাকি 3? নিশ্চয়ই 2 নাম্বারটা কাছে ওর। আমি এটা দিয়ে আসলে চিন্তা করছি। এখানে যাই থাকুক না কেন ডাজেন্ট ম্যাটার, কারণ এরা দূরের কার্বন আছে। বুঝতে পারছি? এটা কিন্তু খুবই ভালো একটা প্রশ্ন। তাহলে নিশ্চয়ই এখানে প্রোটন হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। তাহলে এখানে উত্তর কি হবে বলতো? উত্তর হবে এইটা। এটা আমাদের দেখারই বিষয় নাই, কারণ এখানে ক্লোরিন আছে, তাই না? ফ্লোরিন তো নিশ্চয়ই ক্লোরিন থেকে বেশি টানবে, তাই না? খুবই ভালো প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা খুবই পছন্দ হয়েছে। চলো তাহলে আমরা আগাই। আমার প্রশ্ন কি বলছে, এই যে যৌগটা এটা কোন ধরনের বিক্রিয়া দেয়? আমি দেখতেই পারতেছি এখানে কি আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাই না? রাইট? মনে রাখবো, কার্বন মানে কোন জায়গায় যদি পাই বন্ধন দেখো, সেটা কি বিক্রিয়া দেয়? সংযোজন বিক্রিয়া দেয়, তাই না? আর যদি পাই বন্ধনের দুই দিকে তুমি পরমাণুর মধ্যে বিভিন্নতা পাও, সেক্ষেত্রে কি হবে? কার্বন কার্বন যদি থাকে, সেটা হচ্ছে অলওয়েজ ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। ওকে, কি দিবে বলো? ইলেকট্রোফিলিক সংযোজন। আর যদি কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে, সেটা মেইনলি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আমরা এত ব্যাখ্যা কিন্তু পড়লাম না, কেন ইলেকট্রোফিলিক কেন নিউক্লিওফিলিক, এগুলো তোমার লেকচারের আলোচনা আর কি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে মেইনলি কার্বন কার্বন আছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, মানে ইলেকট্রোফিলিক মানে কি? ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী, সংযোজন মানে যুক্ত। শেষ, অপশন এ। চলো আমরা আগাই। রাসায়নিক বিক্রিয়ার কোন একটি বিক্রিয়কের ঘনমাত্রা এত থেকে এত গেছে, তার মানে এটা C1, এটা C2। ওকে, বুঝতে পারলাম। কত সেকেন্ডে? 2000 সেকেন্ডে। এটা টি। বিক্রিয়াটি গড় হার কত? তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু জানি এটা যে হারের সমীকরণটা কি ছিল? হার ইকুয়াল টু ছিল হচ্ছে ডেল সি বাই ডেল টি, তাই না? যেহেতু এখানে কোনো রিয়াকশন দেওয়া নাই, প্রশ্নের মধ্যে নেগেটিভ নাই, আমরা শুধুমাত্র পার্থক্য চিন্তা করব, তাই না? নাহলে তো বিক্রিয়কের জন্য মাইনাস, উৎপাদের জন্য প্লাস, এইসব দেওয়া লাগতো। তো আমরা অত ঝামেলার মধ্যে যাচ্ছি না, সব দেখতেছি আমাদের পজিটিভ মানে দেওয়া। আমি কিন্তু পার্থক্যটা নিব, হ্যাঁ, ডিভাইডেড বাই 2000। ওকে, তো এটা করলে আমরা কি পেয়ে যাবো বলতো? এটা করলে কিন্তু আমরা মোল পার লিটার পার সেকেন্ডে মানটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পারতেছি, আচ্ছা
3 × 10⁻⁻4, তাহলে এটা আসবে হচ্ছে 3 × 10⁻⁻4। হ্যাঁ, এককটা লিখে দিও আর কি। এটা কোথায় আছে? অপশন এ। ওকে ভাইয়া, বিষয়টা বুঝতে পারলাম, একদম সিম্পল। চলো তাহলে আমরা আগাই। এই রিয়াকশন দেওয়া আছে 27 ডিগ্রিতে, আমাদের কেসি এর মানও কিন্তু এত হইলে কেপি এর মানটা আসলে কত হবে দেখো। তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, তাই না? এখন কেসির মানটা দেওয়া আছে, কেপির মানটা বের করতে হবে। কেসির মানটা কত দেওয়া? 0.28, একটা নির্দিষ্ট একক, সেটা আমাদের দেখার বিষয় না। আর এর মানটা আমরা অলওয়েজ হচ্ছে এই এককেই বসাবো, 0.0821। টেম্পারেচারটা কত? 27 ডিগ্রি, মানে 300। কত আসবে বলো? 300। ডেল এন, উৎপাদের মোল সহগ সেটা কত? 2 এর একে 3, বিক্রিয়কের মোল সহগ সেটা কত? 4 এর একে 5, তার মানে 3 - 5, তাই না? এখানে আর পার্থক্য নিলে হবে না, অবশ্যই উৎপাদ থেকে বিক্রিয়ক পজিটিভ আসুক নেগেটিভ আসুক, ডাজেন্ট ম্যাটার। সো এটা যদি আমরা সলভ করে ফেলি তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসতেছে। দেখো তাহলে 0.28 multiplied by 0.0821 into 300 to the power -2, 4.62 10 to the power -4, 4.62 10 to the power -4। ওকে, গেল অপশন এ। তাহলে আমাদের কিন্তু এটা ক্লিয়ার। প্রশ্ন সূত্রের অঙ্ক আর কি। মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটি, তাই না? মোলার গ্যাস ধ্রুবক আমরা কিন্তু 5টা মান শিখছিলাম হয়তো, বাট জোর দিয়ে আমরা কয়টা মান পড়ছিলাম? 2টা মান। একটা হচ্ছে 8.314 এত জুল পার মোল পার কেলভিন, আর একটা হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। দেখি কোথাও লিটার এটিএম হবে তো, সো ভুল। জুল পার মোল হবে, ভুল। হ্যাঁ, ক্যালোরি মানে তুমি জুলের মতো চিন্তা করো, হ্যাঁ, পার মোল পার কেলভিন হবে, মানে এটাও ভুল। আর্গ মানে তুমি জুলের মতো চিন্তা করো, সিজিএস একক আর কি, শক্তির একক, পার মোল পার কেলভিন আসে, ভুল। লিটার এটিএম পার মোল পার কেলভিন, দেখছো মিলে গেছে। সো এটা কিন্তু উত্তর। সিম্পল প্রশ্ন। কোন যৌগটির সবগুলো বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? সবগুলো বন্ধন কোণ কাদের 90 ডিগ্রি হয়? যাদের মধ্যে মেনলি sp3d2 অথবা d2sp3 থাকে, তাই না? d2sp3 থাকে, এই সমীকরণটা থাকে। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো আমাদের যে হাফের সূত্রটা আছে, h = ½ × v + x - c + a, এই ফর্মুলায় মানটা কত আসতে হবে বলতো? শঙ্কর অরবিটালের সংখ্যা 6 আসতে হবে, তাই না? আমি বের করে দেখবো কোথায় 6 আসে, দেখি। তো এটার মধ্যে তুমি কি এটা বের করতে পারবা না? অবশ্যই, হ্যাঁ, অ্যাডমিশনে স্টুডেন্ট তোমরা তো পারবাই। সিলিকন 14 নম্বর গ্রুপ, 4টা ক্লোরিন আছে, তার মানে এটা কত আসলো? 4, মানে sp3 বাদ। BCl3, তাহলে দেখো বোরন কোথায় আছে? গ্রুপ নাম্বার 13তে, তাই না? তার মানে 3টা ক্লোরিন আছে, 3 মানে sp2 বাদ। SF6 সালফার কোথায় আছে? গ্রুপ নাম্বার 16তে, সো বি এর মান 6, ফ্লোরিন আছে 6টা, কত আসলো? 6। দেখছো ম্যাচ করে গেছে না? 6, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। বাকিগুলো দেখি। PCl5 গ্রুপ নাম্বার 15, সো বি এর মান 5টা ক্লোরিন, তো এটা কিন্তু 5 হলো না। হ্যাঁ, এটা কিন্তু sp3d হয়, তাই না? আচ্ছা, BH4- এখানে বোরন হচ্ছে গ্রুপ নাম্বার 13, 4টা হাইড্রোজেন, -1 থাকা মানে কি? সূত্র হচ্ছে +1, তার মানে এটা কত আসলো বলো? 4 আসলো। হবে না কিন্তু, sp3 হয় আর কি। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। খুব সহজ ভাই, এটা খুব সহজ। আচ্ছা, তোমাকে কি আমি ছবি এঁকে দেখাবো? ছবি এঁকে যদি দেখাইতে চাই, আসো আমরা ছবিটা এঁকেও দেখাই, যে ফ্লোরিন 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 ফ্লোরিন, এই যে একটা তল তৈরি করলো, উপরে হচ্ছে একটা ফ্লোরিন থাকে, নিচে হচ্ছে একটা ফ্লোরিন থাকে। এরা মিলে তৈরি করে 4টা তল, এরা মিলে তৈরি করে 4টা তল, অষ্টতলকীয় গঠন। ওকে, বিষয়টা বুঝতে পারছো? এই যে এখানে এগুলো তোমরা বুঝবা, আসলে এগুলো তো এখন আমাদের পড়ার বিষয় না। দেখি, 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে প্রাপ্ত অক্সিজেন গ্যাসের আয়তন, কত এসটিপি হবে? তাহলে আমাদের নিশ্চয়ই রিঅ্যাকশনটা জানতে হবে। দেখো, এটা তোমাদের বইয়ের রিঅ্যাকশন, হাজারি নাক্সারের বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। পটাশিয়াম ক্লোরাইড যদি আমি উত্তপ্ত করি, তৈরি করে পটাশিয়াম ক্লোরাইড এবং হচ্ছে অক্সিজেন গ্যাস, সমতকরণ করো 2, 3,
2। হ্যাঁ, করতে করতে মুখস্থ হয়ে গেছে ভাই। আচ্ছা, তাহলে এখন দেখো মোল সহগ অনুপাত, যেহেতু আমরা সম্পূর্ণরূপে বিক্রিয়া করাচ্ছি, সো এইটার মোল সংখ্যা বাই 2 ইকুয়াল টু এটার মোল সংখ্যা বাই 3। অক্সিজেনে আমাদের এসটিপিতে আয়তন বের করতে বলছে, সো এখানে কি বলবে বলতো, এখানে W/M ফর্মুলা বসবে, তাই না? সো আমরা একটু ক্যালকুলেটর নিয়ে কাজ শুরু করে দিই। আচ্ছা, এখন পটাশিয়াম ক্লোরেট না, আচ্ছা ওকে ফর্মুলাটা লিখে নি না। আচ্ছা, এখানে কত দেওয়া, 245 গ্রাম দেওয়া, তার মানে W মান হচ্ছে এখানে কি 245। এবার মানটা কত, আমার তো এটা মুখস্থ নাই। আচ্ছা বসাই, পটাশিয়াম হচ্ছে 39, 35.5, 6 48, 122.5। হ্যাঁ, 122.5 গুণ করলে 245 চলে আসে। এখানে কি বলছে যে এসটিপিতে আয়তন কত লিটার, তাই না? এসটিপিতে আয়তন কত লিটার, তার মানে V/22.4, সাথে কিন্তু 3 আছে। হ্যাঁ, এই 3 দিতে ভুলবা না। এখন দেখি আমরা কি কাটাকাটি করতে পারি কিনা। দেখো, এটার সাথে গুণ দিলে আসবে 245, তার সাথে কিন্তু এটা বাদ, তাই না? তাহলে ভি এর মান কত আসলো, 3 গুণ 22.4, রাইট? তাহলে 3 4 12 2, হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর হচ্ছে 67, এরকম 67.2। এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা। সাস্টে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড, হ্যাঁ, যদিও এরকম ভাবে খুব সুন্দর করে ধাপে ধাপে মিলানোর মতো ক্যালকুলেশন গুলো দিচ্ছে, যাই হোক সমস্যা নেই। তো এবার হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে যাই, পেনাল্টিমেট প্রশ্ন। H3O প্লাসে আমাদের HOH বন্ধন কোণটা কত? তাহলে আসো আমরা H3O প্লাস এটার মধ্যে H এর মানটা কত আসে বের করে করি আর কি। হাফ ইন্টু অক্সিজেনের জন্য কি হবে, গ্রুপ নাম্বার 16, তার মানে ভি এর মান ভ্যালেন্স ইলেকট্রন 6টা। তারপর দেখো এক যোজী মূলক এখানে 3টা হাইড্রোজেন আছে, +1 মানে কি আমি সূত্রের মধ্যে মাইনাস করে দিব, রাইট? এটা কত আসলে বলো তো, 8 আসলো মানে 4 মানে কি আসবে বলো, sp3। sp3 তে বন্ধন কোণটা কত আসে বলো, বন্ড অ্যাঙ্গেল। নিশ্চয়ই স্বাভাবিকভাবে কত আসা উচিত, 109.5। বাট বলো তো এখানে লোন পেয়ার কতগুলো আছে, এই কোনো লোন পেয়ার? অবশ্যই কিন্তু এখানে একটা লোন পেয়ার আছে, দুটা ছিল, আমি একটা হচ্ছে হাইড্রোজেন ধরতে ইউজ করে ফেলছি, তাই না? তো এখানে কিন্তু একটা লোন পেয়ার আছে। আমি যদি সেই জিনিসটাকে আমরা কনসিডারেশনে নেই, তাহলে এটা বন্ধন কোণ চলে আসবে হচ্ছে 107 ডিগ্রি, তাই না? অ্যামোনিয়ার মতো চিন্তা করো আর কি। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা। পুরোপুরি 107 কিন্তু হয় না, কম বেশি হইতে পারে, হ্যাঁ, বাট আমরা চিন্তা করলাম, হ্যাঁ, লজিক দিয়ে আমরা মেলানোর চেষ্টা করলাম, 107 ডিগ্রি হবে, দেখে নিতে পারো। আচ্ছা, শেষ প্রশ্ন আমরা আসলাম, কোন দুটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? মনে রাখতে হবে পরবর্তী পর্যায়ে পরবর্তী গ্রুপ। কি বললাম, পরবর্তী পর্যায়ে যদি পরবর্তী গ্রুপে কোনো মৌল থাকে তাদের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান থাকবে। তাহলে এখানে যতগুলো এক্সাম্পল আছে আমরা সবগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, সবগুলো একটু লিখি, তারপর হচ্ছে আমরা খুব সুন্দর করে দেখবো কোনটার মধ্যে আছে কি নাই। দেখো, প্রথম আছে লিথিয়াম, তারপর ধরো আমাদের হচ্ছে বেরিলিয়াম, তাই না? আচ্ছা, বেরিলিয়াম তো পাশে আছে, তাহলে এটা কি হবে? আচ্ছা, আমি সবগুলো লিখি আগে। তারপর দেখো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, হলো না, বোরন, সিলিকন, এই যে হয়ে গেছে। তারপর দেখো বেরিলিয়াম সিলিকন, বেরিলিয়াম সিলিকন, ওকে। অক্সিজেন সালফার, এই যে অক্সিজেন গ্রুপ নাম্বার এটা 15 তো নাই, এই যে আমাদের অক্সিজেন আর হচ্ছে সালফার। তাহলে কি বলছিলাম, পরবর্তী পর্যায়ে পরবর্তী গ্রুপ, তাই না? তাহলে লিথিয়ামের সাথে কিন্তু ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক থাকতে পারে। আচ্ছা, কোথাও কি সে অপশন আছে? নাই। বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের কর্ণ সম্পর্ক থাকতে পারে, অপশন আছে? নাই। বোরনের সাথে সিলিকনের কিন্তু কর্ণ সম্পর্ক থাকতে পারে, সেটা আমাদের অপশন সি তে আছে। এটাই তাহলে আমাদের উত্তর। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের সাস্টের প্রশ্নগুলো। হ্যাঁ, তো সাস্টে মেনলি ম্যাথ প্রশ্নগুলো খুবই টাফ হয়, ফিজিক্স প্রশ্নটা মোটামুটি হয়, অত টাফও না, কেমিস্ট্রি একদম সহজ হয়। আমি দেখলাম কয়েক বছর প্রশ্ন দেখলাম, অত কিন্তু টাফ বা অত ঝামেলা কিছু নাই। দেখলাম যে প্রতি বছর 2-1টা বেসিক প্রশ্ন হচ্ছে, অনেক পেঁচায়, বাট বেশিরভাগ প্রশ্ন কিন্তু অনেক ইজি। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে, তোমরা যারা সাস্টে পরীক্ষা দিবা, তোমরা আগে হচ্ছে কেমিস্ট্রিতে দাগাও। তোমার কেমিস্ট্রি প্রিপারেশন যেরকমই থাকুক না কেন, কেমিস্ট্রিতে দাগানোটা আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, সো গেল। আর এবার তো আমাদের সাস্টে তো বায়োলজি পার্ট তো থাকবেই, তাই না? বায়োলজি তো পড়াই লাগবে। যাই হোক, সো আজকে লেকচার এই পর্যন্তই। আশা করি তোমরা উপকৃত হয়েছো।